আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? হুম, আশা করি এখন আমার স্ক্রিনটা দেখা যাইতেছে। ওকে, আমরা যদি যাই কোশ্চেন আনসার্স সামারি। আশা করি স্ক্রিনটা দেখা যাইতেছে ভালোভাবে। ওকে, এখানে খুব সুন্দরভাবে সামারিটা দেয়া আছে পয়েন্ট বাই পয়েন্ট, সাথে কিছু হুম কিছু বলছো? ওকে, সামারিটা এখানে introduction to poetry, introduction to play. ওকে, এখানে সামারিতে তো আমরা মোটামুটি সবাই জানি ইয়াটা কাহিনীটা। এখানে খুব সুন্দরভাবে অ্যাক্ট বাই অ্যাক্ট সামারিগুলো বলছে, যাতে আমাদের কাহিনীটা না পড়লেও পয়েন্টগুলা মাথায় খেলে এরপরে যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তো এখানে ইন্ট্রোডাকশন টু দ্য প্লেতে এখন কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছে। এখানে দেখি আমরা কি বলছে। ডক্টর ফস্টাস, written by Christopher Marlowe, is a tragedy that explores the dangers of overreaching ambition and the consequences of selling one's soul for knowledge and power. তো এখানে জাস্ট বলছে যে একজন মানুষ, এটা একটা ট্র্যাজেডি, এটা মূল কথা। আমরা এটা মাথায় রাখবো, এটা একটা ট্র্যাজেডি প্লে। কিসের উপর, কি কোন টপিকের উপর? যে মানুষের যে অ্যাম্বিশন। হ্যাঁ, আমি অ্যাম্বিশন রিলেটেড একটা ইয়ে দিছি, ছবি দিছি হোয়াটসঅ্যাপে, তোমরা আশা করি দেখছো, একটা প্যারাগ্রাফের ছবি। তো মানুষের অ্যাম্বিশনের একটা লেভেল থাকে, মানে তার যে এবিলিটি, একজন মানুষের এবিলিটির উপরেও যদি চিন্তা করে এবং এটা যদি বাড়াবাড়ির লেভেলে চলে যায়, তখন কিন্তু এটা একটা সমস্যা হয়ে যায়। এর পরবর্তীতে, এর ফলশ্রুতিতে ইমিডিয়েট ডাউনফল হয় মানুষের, মানে অবিসম্ভাবী তার পতন হয়, এটাই স্বাভাবিক। তো এই পুরো ডক্টর ফোস্টাসের কাহিনীটাই এরকম। এটা একটা ট্র্যাজেডিক্যাল কাহিনী, যদিও মোস্ট অফ দ্য টাইম এখানে ট্র্যাজেডির কোনো খুব কম ইয়ে থাকে, তবে একদম শেষ পর্যায়ে এই ডক্টর ফোস্টাসের ট্র্যাজেডিটা একটু বেশি ইন্টেন্সিফাই হয়েছে। এরপরে হচ্ছে মানে ওভার অ্যাম্বিশনের কারণে সে, আমরা তো মোটামুটি সিন 1 পড়ছিলাম যে সেখানে সে তার কোনো কিছুই ভালো লাগে না, সব সাবজেক্টই সে ডিনাই করছে, ভালো লাগে না। অবশেষে সে ম্যাজিক, নেক্রোম্যান্সি, ওই কালো জাদু এগুলাতে মনোযোগ দিছে। কারণ হচ্ছে তার অ্যাম্বিশন বেশি, সে হচ্ছে আহ, পুরো পৃথিবীকে রুল করতে চায়, পুরো সম্পদ, পৃথিবীতে যত গোল্ড আছে, যত ধনের ইয়ে আছে, সবার উপর পাওয়ারফুল হতে চায়, রাজাদের রাজা হইতে চায়, ওয়ান টাইপ অফ গড হইতে চায়। সে বলছেও কিন্তু যে সে ডেমি গড হইতে চায়, স্টাফ যে এই টাইপের অ্যাম্বিশন, এর ফলে যে ডাউনফল, এটা নিয়ে কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে দ্য প্লে ফলোস ডক্টর ফোস্টাস, এ হাইলি লার্নেড scholar who, dissatisfied with traditional knowledge, makes a pact with Lucifer. এই যে যেটা একটু আগে বললাম যে সে ট্রেডিশনাল যেসব নলেজ আছে এগুলো সবগুলা থেকে সে ডিসস্যাটিসফাইড হয়ে গেছে, আর ভালো লাগে না তার, সে নতুন কিছু চায়। এর ফলশ্রুতিতে সে কি করছে,
লুসিফার বা শয়তানের সাথে সে প্যাক্ট করছে বা হচ্ছে একটা সন্ধি করছে যে তার সোল আচ্ছা এখানে আছে টু গেইন সুপারন্যাচারাল এবিলিটিস ফর 24 years ইন এক্সচেঞ্জ ফর হিজ সোল। তো কি কারণে সে লুসিফারের সাথে প্যাক্ট করছে বা ডিল করছে যে 24 বছর 24 বছর যে লুসিফার বা হচ্ছে শয়তান বা আমরা ইবলিস যেটা বলি মূল শয়তান যেটা লুসি মূল শয়তান তো আমরা জানি ইবলিস, আর ওইটারে ইংলিশে বলে হচ্ছে লুসিফার। আর হচ্ছে শয়তানের যে সাঙ্গ পাঙ্গ যারা আছে তাদের তো অন্য 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 নাম আছে, যেমন আমরা এই ড্রামার মধ্যে মেফিস্টোফেলিস নামের একটা শয়তানরে পাই। তো সে লুসিফারের কাছে তার সোলটাকে বিক্রি করে দিছে। তো এর বিনিময়ে সে 24 বছর লুসিফারের কাছ থেকে বিভিন্ন সুপারন্যাচারাল এবিলিটিস আশা করে বা পাবে। এরপরে হচ্ছে দ্য প্লে ব্লেন্ডস ক্রিশ্চিয়ান থিওলজি, রেনেসান্স হিউম্যানিজম অ্যান্ড মোরালিটি প্লে ট্রেডিশনস, ওয়ার্নিং এগেনস্ট এক্সেসিভ প্রাইড হিব্রিস। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটার থিম কিন্তু অনেকগুলো আছে একসাথে মিশ্রণ করা। এখানে ক্রিশ্চিয়ান থিওলজি অর্থাৎ খ্রিস্টান ধর্মতত্ত্ব রিলেটেড জিনিসপত্র আছে এখানে, এবং হচ্ছে রেনেসান্স হিউম্যানিজম আছে। রেনেসান্স হিউম্যানিজম মানে কি, রেনেসান্সের বা রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং এর ফলে কি হয়েছে, হিউম্যানিজম নামক একটা ফিলোসফির একটা প্রবর্তন হয়েছে। তো ওইটার মাধ্যমে ওইটার প্রবর্তনের পর থেকে মানুষ ধর্ম থেকে বিমুখ হয়ে যায়, ধর্ম আর ভাল লাগে না। তো ধর্ম এবং হচ্ছে আস্তে আস্তে সেকুলার লিবারেল লিজমের দিকে চলে যায়, ধর্ম একদম ফোর্থ সাবজেক্ট হিসেবে একটা প্রাধান্য পায়। তো এখানেও এই জিনিসটা ফুটে উঠছে। এবং হচ্ছে মোরালিটি প্লে, আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম যে এলিজাবেথান ট্রেডিশনের আগে অনেকগুলা টাইপ ছিল প্লের মধ্যে। একটা হচ্ছে মিস্ট্রি প্লে, মোরালিটি প্লে, আর একটা কি জানি মিরাকেল প্লে। তো এগুলা মূলত এসব প্লেগুলো মূলত ধর্মীয় বাণী প্রচার করতো, এসব ড্রামার মাধ্যমে ধর্মীয় মোরাল মেসেজ দিত। তো ডক্টর ফোস্টাসও আমরা যদি সামারিটা জানি যে এটা মূলত একটা মোরাল মেসেজ দেয় একদম শেষে, যে গডের সাথে বাড়াবাড়ি করতে নেই, অথবা মানুষের সাধ্য যতটুকু আছে তার উপরে যাওয়ার এই লিমিটটা ক্রস করার অ্যাম্বিশন বা চিন্তাও করা উচিত না। যদি করে কেউ অথবা গডের সাথে কেউ যদি চ্যালেঞ্জ নেয়, তার ইনএভিটেবল ফেট বা তার মানে একদম শেষের যে পরিণতি এটা খুবই খারাপ হয়। তো এখানে একটা মোরালিটি নীতি নৈতিকতার একটা মেসেজ দেওয়া হয়েছে, এই কারণে এটা মোরালিটি প্লে ট্রেডিশনও বলা যায়, মোরালিটি প্লের অংশ হতে বলা যায়। তারপর হচ্ছে ক্রিশ্চিয়ান থিওলজি রিলেটেডও এখানে কথাবার্তা আছে, আর রেনেসান্স হিউম্যানিজম তো আমরা বুঝছি। যে ওয়ার্নিং এগেইনস্ট এক্সেসিভ প্রাইড, অর্থাৎ যেটা বলা হয়েছে যে মানুষের জ্ঞান বুদ্ধির কারণে বা মানুষের ক্ষমতার কারণে যে মানুষের মধ্যে দাম্ভিকতা চলে আসে, হিউব্রিস চলে আসে, এই জিনিসটার এগেইনস্টে আমাদেরকে ওয়ার্নিং দিছে এই ড্রামাটা। এরপরে এখন আমরা অ্যাক্ট বাই অ্যাক্ট সামারিগুলো পড়ি। এখানে হচ্ছে একটু আগে যেটা বললাম এটা জাস্ট ওভারভিউ একটা, এখন হচ্ছে অ্যাক্ট বাই অ্যাক্ট সামারিগুলো। ওকে, এখানে প্রোলগ, আমরা তো প্রোলগ পড়ছিলাম, প্রোলগের সামারি। প্রোলগে কি আছে? দ্য কোরাস ইন্ট্রোডিউসেস ফস্টাস, এ স্কলার from humble origin who becomes obsessed with forbidden knowledge. তো সামারিতে প্রথমেই হচ্ছে কোরাস হচ্ছে ফস্টাসকে, ডক্টর ফস্টাস একজন খুবই স্কলার, ভালো একজন স্কলার, তার সম্পর্কে তাকে প্রথমে পরিচয় করে দিছে, আমরা তো পড়ছিলাম প্রোলগ। এরপরে হচ্ছে তার অরিজিন, এই স্কলারের যে অরিজিনটা কি ছিল, তার কোথা থেকে কোথায় জন্মগ্রহণ করছে বা তার যে পারিবারিক অবস্থা, এগুলো তুলে ধরা হয়েছে। এবং হচ্ছে আরেকটা জিনিস তার সম্বন্ধে ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে সে ফরবিডেন নলেজ অর্থাৎ নিষিদ্ধ জ্ঞান যেগুলো, অর্থাৎ নেক্রোমেন্সি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকও বলে অথবা সোর্সারিও বলে,
এই যে কুফরি কালাম যেটা, এটার প্রতি যে তার অবসেশন, এই জিনিসটা এখানে এই প্রোলগের প্রথম অংশে তুলে ধরা হয়েছে। আরো জিনিস তুলে ধরা হয়েছে যে প্রোলগে 2 নাম্বার, হি টার্নস টু নেক্রোম্যান্সি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক ডেসপাইট ওয়ার্নিংস ফ্রম ট্রেডিশনাল উইজডম। সে ট্রেডিশনাল যেসব উইজডম আছে, জ্ঞানী গুণী কথাবার্তা বা জ্ঞানী মানুষের কথাবার্তা, সমাজ থেকে যেসব ওয়ার্নিং আছে ট্রেডিশনাল ইয়া থেকে, এগুলাকে উপেক্ষা করে তারপরেও সে নেক্রোমেন্সি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকে ধাবিত হয়েছে, ওটার দিকে আগে গেছে। সে এত কিছু পাত্তা দেয় নাই সমাজের ট্রেডিশনাল কথাবার্তাকে, নীতি নৈতিকতাকে। তার দরকার ছিল কিভাবে পাওয়ার অর্জন করতে পারে, কিভাবে আরো খুবই ওয়েলদি হওয়া যায়, এই টাইপের অ্যাম্বিশন ছিল আর কি। The prologue foreshadows his tragic downfall, comparing him to Icarus, who flew too close to the sun and perished. এটা আমি বলছিলাম যখন এক্সপ্লেন করছিলাম যে প্রোলগে ওই যে আমরা পড়ছিলাম না ওয়াক্স এন্ড উইংস, অর্থাৎ উইংয়ে একটা গল্প বলছিলাম। তো ওইখানে যে একজন পুত্র ইকারুস, সে হচ্ছে পাখার মধ্যে মোম দিয়ে পাখার মতো বানিয়ে তারপর হচ্ছে পিতা পুত্র উঠতেছিল। তারপর হচ্ছে তাকে মানা করা হয়েছিল যে একদম উপর দিয়ে যেতে না, যাতে যদি উপর দিয়ে যায় তাহলে কি সূর্যের যে তাপে মোমগুলো গলে যাবে, এর ফলে কি হবে, সে নিচে পড়ে যাবে। তো একটা মানে, কিন্তু সে তার পিতার কথা শুনে নাই ইকারুস। এর পরবর্তীতে কি হয়েছে, সে অনেক উপরে চলে গেছে খুবই প্রাইডের সাথে, খুবই অ্যাম্বিশিয়াস ওয়েতে উঠতে আছে। একসময় তার ডাউনফল হয়েছে, ট্র্যাজিক ডাউনফল হয়েছে। তো এখানে প্রোলগে ফোরশ্যাডো করছে, অর্থাৎ একটা ভবিষ্যৎবাণীর মতো একটা ইন্ডিকেট দিছে, একটা অডিয়েন্সটা একটা ইন্ডিকেশন দিছে যে ইকারুসের ঘটনাটা এনে আমাদেরকে বুঝাইছে যে আমাদের ডক্টর ফোস্টাসেরও ইনএভিটেবল ফেট এটাই ইকারুসের মতোই হবে। আমি যদি ইকারুসের এটা যদি একটু কপি করে আর একটু ফার্দার মোর যদি আমরা একটু দেখি, ইকারুস, হ্যাঁ এই যে ইকারুস সম্পর্কে আসছে যে ইকারুস is a figure in Greek mythology. Greek mythology-তে একটা ক্যারেক্টার who died when he flew too close to the sun. ওই যে কাহিনীটা তো আমরা জানি যে মানে সূর্যের প্রচুর কাছাকাছি গিয়ে উঠতেছিল, এই কারণে সে টুক করে সমুদ্রে পড়ে ডুবে গেছে, মারা গেছে আর কি। এই যে এখানে আমরা যদি ছবিগুলা দেখি বুঝতে পারবো। ওকে, এরপরে এতটুক শেষ, মানে সামারি, প্রোলগের যতটুকু আছে সামারি। এখন এক্সপ্লেনেশন, এখান থেকে শিক্ষাটা কি, বা এখানে এক্সপ্লেইন করছে যে the reference to Icarus symbolizes Faustus's reckless ambition. তো এখানে ইকারুসের যে এলিউশন টানছে, এটা ফস্টাসের রেকলেস অ্যাম্বিশন, মানে তার যে উচ্চাকাঙ্ক্ষা, তার যে অ্যাম্বিশনের একটা প্রতিচ্ছবি ইকারুসের ঘটনার মাধ্যমে সিম্বলাইজ করা হয়েছে। এরপরে হচ্ছে দ্য কোরাসেস ওয়ার্নিং সার্ভস অ্যাজ এ মোরাল লেসন সেটিং আপ দ্য প্লেস থিম অফ ড্যামনেশন। তো এখানে দুইটা জিনিস পাইছি প্রোলগে, কোরাসে। একটা হচ্ছে কি করছে, সিম্বলাইজ করছে অথবা ইন্ডিকেট করছে যে ইকারুসের ঘটনা আমাদের সামনে তুলে ধরার মাধ্যমে ফস্টাসের যে অ্যাম্বিশন, তার যে উচ্চাকাঙ্ক্ষা, এটা ইন্ডিকেট করছে। এবং সাথে সাথে তারা একটা মোরাল লেসন দিছে যে একটা কোরাস একটা ওয়ার্নিং দিছে যে এই যে এসব বাজে কর্ম, নেক্রোমেন্সি, ব্ল্যাক ম্যাজিক, এটা খুবই খারাপ জিনিস। এটার মাধ্যমে কিন্তু সে কিন্তু ড্যামনেশন বা হচ্ছে অভিশপ্ত হবে, এবং হচ্ছে
এর মাধ্যমে তারা কি একটা মোরাল লেসন আর কি আহ, দেওয়ার চেষ্টা করছে অডিয়েন্সকে। এটা হচ্ছে প্রোলগের এক্সপ্লেনেশন এবং হচ্ছে সামারি। আশা করি আমরা বুঝছি প্রোলগে একদম খুবই সিম্পল জিনিস। তো অ্যাক্ট ওয়ানে কি বলছে, অ্যাক্ট ওয়ানে কি কি ছিল? অ্যাক্ট ওয়ানের সামারি যদি আমরা দেখি, Foster dismisses traditional fields of study, law, medicine, divinity as useless. আমরা পড়ছিলাম তাই না, যে সে প্রথমে এক একটা সাবজেক্ট নিছে, তারপর হচ্ছে এটাকে আহ, আহ, কি মানে বলছে যে এটাকে বাদ দিয়ে দিছে, মাইনাস করে দিয়েছে, যে এটা এটা পড়া যাবে না বা এটা আমি পারি এই সেই এগুলো করে এক একটা সাবজেক্ট পিক করছে। যেমন হচ্ছে ল, মেডিসিন, ডিভিনিটি, তারপর লজিক ছিল, আর কত কিছু ছিল, এগুলো বাদ দিছে। তারপর হচ্ছে he decides to sell his soul to Lucifer in exchange for limitless knowledge and power. তো এই অ্যাক্ট ওয়ানেই সে কি করছে, মানে ডিসাইড করছে, সে সিদ্ধান্ত নিছে যে সে নেক্রোমেন্সিতে যাবে, অর্থাৎ তার সোল, তার আত্মাকে লুসিফারের কাছে বিক্রি করে দিবে, যাতে করে কিছু সময়ের জন্য, অর্থাৎ 24 বছর আমরা জানি, সে লুসিফারের কাছ থেকে একটা লিমিটলেস পাওয়ার বা নলেজ এগুলা পাইতে পারে। মানুষ কত বোকা হইলে ইটার্নাল জয়, মানে হেভেনের যে ইটার্নাল জয়, অনন্তকালের প্লেজার, এগুলাকে বাদ দিয়ে, এগুলাকে উপেক্ষা করে মাত্র 24 বছরের জন্য আনন্দ ফুর্তি খেল তামাশা এগুলোর জন্য মানে নিজের সোলটাই বিক্রি করে দেয়, মানে ইটার্নাল জাহান্নাম কিনে নেওয়ার বন্দোবস্ত করে। এরপরে দ্য গুড এঞ্জেল ওয়ার্নস হিজ the good angel warns him to repent, but the evil angel encourages him to pursue magic. তো এখানে দুইটা এঞ্জেল আসে, আমরা হয়তো এতটুকু পর্যন্ত পড়ছিলাম যে একটা এঞ্জেল গুড এঞ্জেল আর একটা হচ্ছে ব্যাড এঞ্জেল। গুড এঞ্জেল এসে তারে হচ্ছে ভালো পরামর্শ দেয়, বলে যে রিপেন্ট করো, তুমি গডের কাছে ফিরে যাও, এগুলো খারাপ কাজ, তুমি মানে তওবা করো, আহ, ভালো পথে ফিরে আসো। কিন্তু অন্যদিকে ব্যাড এঞ্জেল যেটা, সে হচ্ছে তাকে আরো খারাপ কাজে প্ররোচনা দেয় এবং হচ্ছে আহ, এগুলোতে আরো উৎসাহিত করে, এনকারেজ করে। তো অনেকে বলে, অনেকের মতে যে এখানে গুড এঞ্জেল ব্যাড এঞ্জেল বলতে বা এভিল এঞ্জেল বলতে এটা কিছু না, এটা জাস্ট তার মনের ভিতরে যে একটা আমরা বলি না যে বিবেক, আমাদের সবার ভিতরেই কিন্তু দুইটা আত্মা আছে বা দুইটা ধরনের বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে গুড, ভালো বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য। কিছু কিছু সময় আমরা যখন খারাপ কাজ করতে যাই তখন কিন্তু আমাদের ভালো আত্মা বা ভালো যে সোল ভিতরে, সেটা ভালো পরামর্শ দেয়। আবার ইভিল আত্মা যেটা বা ইভিল যে একটা আকাঙ্ক্ষা, সেটা বলে না না এই কাজ কর, ঠিক আছে। এই যে আমাদের মনের ভিতরে যে একটা সাইকোলজিক্যাল একটা ডিলেমা, এই জিনিসটারই গুড এঞ্জেল এবং হচ্ছে ইভিল এঞ্জেল দ্বারা পার্সনিফাই করা হয়েছে। এখানে জাস্ট এটা পার্সনিফিকেশন আর কি, আমাদের মনের ভিতরে যে একটা টানাপোড়ন, এটাকে পার্সনিফাইড করা হয়েছে গুড এঞ্জেল এবং হচ্ছে ইভিল এঞ্জেলের মাধ্যমে। এরপরে হচ্ছে ফোস্টার সামন্স মেফিস্টোফেলিস এ ডিমন and asks for a deal with Lucifer. তো এই একটাই সে হচ্ছে শেষের দিকে কি করছে, তার বন্ধু দুইজন আছে, তার বন্ধু দুইজন হচ্ছে, একজন হচ্ছে কর্নিলিয়াস আর একজন হচ্ছে ভ্যালডিস। তো তাদের দুজনকে ডাকছে, তারা দুজন আগে থেকেই ম্যাজিক এক্সপার্ট, ম্যাজিক করতো অনেক বছর ধরে, তাদের মাধ্যমে সে জাদু কিভাবে ডিমেন ডাকা লাগে, শয়তানরে ডাকা লাগে, কিভাবে কি কি করা লাগে, এগুলা জানার মাধ্যমে সেই মেফিস্টোফেলিসরে ডাকছে, একটা ডিমেন রে, একটা শয়তান রে। এর মাধ্যমে কি করছে, এই এই মেফিস্টোফেলিসের মাধ্যমে, অর্থাৎ দালাল, মেফিস্টোফেলিস একদম মধ্যস্থতাকারী হিসেবে তার যে বস, মেফিস্টোফেলিসের বস যে লুসিফার, তার সাথে ডিল করে দিছে ফস্টাসের। এক্সপ্লেনেশন, এখানে এক্সপ্লেনেশন জিনিসটা কি, Faustus's rejection of religion and moral values reflects Renaissance humanism, more emphasized individual power. আচ্ছা,
তো এখানে সে যেহেতু রিলিজিয়ন এবং মোরাল ভ্যালু এগুলাকে রিজেক্ট করেই সে কি আহ, এইসব ব্ল্যাক ম্যাজিক নেক্রোমেন্সি সোর্সারি এগুলোতে গেছে। তার মানে কি এখানে একটা রেনেসান্সের যে হিউম্যানিজমের যে ভ্যালুস, হিউম্যানিস্টিক ভ্যালুস এগুলার প্রতি এগুলা ফুটে উঠেছে এখানে। আমরা তো জানি রেনেসান্স হিউম্যানিজম মানে হচ্ছে ধর্মহীন একটা সমাজ, বা হচ্ছে ধর্মের তো প্রভাব নাই, ধর্ম থেকেও হচ্ছে বেশি ইন্ডিভিজুয়াল যে অটোনমি বা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা আমরা যে বলি এখন, এগুলো কিন্তু খুবই পপুলার। ওই রেনেসান্স থেকে এগুলো কিন্তু উঠে আসছে। ব্যক্তি স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ধর্মকে রিজেক্ট করা হয়েছে এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল পাওয়ারটাকে এমফাসাইজ করা হয়েছে। His inner conflict between good and evil represents the theme of free will versus predestination. তার ভিতরে যে ইনার কনফ্লিক্ট, যেটা একটু আগে বলছি, যে এই ইনার কনফ্লিক্টটা গুড এঞ্জেল এবং হচ্ছে ইভিল এঞ্জেলের দ্বারা পার্সনিফাইড করা হয়েছে। এর মাধ্যমে এই গুড এবং হচ্ছে ইভিল, এই দুইটা রিপ্রেজেন্ট করা হচ্ছে ফ্রি উইল, আর একটা হচ্ছে প্রিডেস্টিনেশন। ফ্রি উইল মানে তো আমরা জানি যে কিছু করার ইচ্ছা, মানে ফ্রি উইল মানে আমরা বলি না যে আহ, একটা আছে না কদর, প্রিডেস্টিনেশন অর্থাৎ, না এটা এই ফ্রি উইল মানে হচ্ছে বোঝানো হয়েছে যে গড সৃষ্টি করছে, তবে মানুষের তার একটা চয়েস দিছে, একটা চয়েস দিছে, ফ্রি চয়েস আর কি, ফ্রি, এটা এটা সবচেয়ে কারেক্ট ওয়ার্ড আমার কাছে যেটা মনে হয়, ফ্রি চয়েস। আর ফ্রি চয়েস ভার্সেস প্রিডেস্টিনেশন মানে হচ্ছে মানুষের যে ভাগ্য, মানুষের ভাগ্য বনাম মানুষের যে কিছু করার যে এই দুইটার মধ্যে পার্থক্য বা থিম, এই থিমের উপর এই ইনার কনফ্লিক্টটা দাঁড়ানো, যে এটা কি আসলেই তার ভাগ্যে ছিল, তা এই যে তার যে অভিশপ্ত এই জিনিসটা, তার যে এই ডাউনফলটা কি আসলে ভাগ্য লেখা ছিল নাকি ফ্রি উইল, অর্থাৎ তার নিজের যে গড যে তাকে একটা ফ্রি উইল দিছে, একটা চয়েস করার যে একটা স্বাধীনতা দিছে, এটাকে সে মিস কি কয় মিস ইউটিলাইজ করছে। তো এই জিনিসটা নাকি এটা আসলে তার ভাগ্যেই ছিল, এই জিনিসটার মধ্যে একটা কনফ্লিক্ট বা হচ্ছে একটা থিম, এই থিমেও হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে, এই থিমের উপর ভিত্তি করে। মেফিস্টোফিলিস অনেকটা ওই যে ইয়ার মতো, ইডিপাস রেক্সের মতো, যেহেতু এটাও একটা ট্র্যাজেডি, তো ট্র্যাজেডিগুলোর মধ্যে তো অনেক কমনালিটি থাকে। এরপর হচ্ছে মেফিস্টোফিলিস ওয়ার্নস হিম অ্যাবাউট হেল, শোয়িং দ্যাট ফস্টাস ব্লাইন্ডলি ইগনোরস রিয়ালিটি। আচ্ছা, এখানে খুবই ইন্টারেস্টিং জিনিস যে প্রথমে কিন্তু প্রথমে প্রথমে আহ, আমাদের ফস্টাস নিজেই কিন্তু ডিমেন্ডে ডাকছে, এই মেফিস্টোফিলিসটা ডাকছে। শয়তানরা তো অবশ্যই মানুষকে মিসগাইড করতে চায় এবং চায় যে কি সবাই তার অনুসারী হয়ে যাক, সবাই হেলে চলে যাক, সবাই জাহান্নামে চলে যাক, তাহলে তো তার জন্যই ভালো। কিন্তু মেফিস্টোফিলিস একদম মানে ওই যে প্যাক্টটা সাইন করার আগেও, অথবা যখন বলতেছে যে আহ, যে আমি হচ্ছে সোল বিক্রি করে দিব, আমি এইগুলা করব ওইগুলা করব, মেফিস্টোফিলিস তারে ওয়ার্নিং করছে। মেফিস্টোফিলিস তারে এটা তার সাথে ডিল করার আগে বলছে যে দেখো, তুমি যেটা করতেছো এটা বুঝা শুনে করো, এটা কিন্তু একটা খারাপ পথ, এই পথ যদি একবার চলে যাও তোমার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে হেল, জাহান্নাম। তো যা করতেছো আমি তোমার ওয়ার্নিং দিতেছি, এটা এটা ভাইবা দেখো একটু। কিন্তু ফস্টাস কি করছে, শয়তান শয়তান পর্যন্ত তারে অ্যাডভাইস দিছে, কিন্তু শয়তানের অ্যাডভাইসও সে মানছে না, সে কি ইগনোর করছে, রিয়েলিটিরে ইগনোর করছে। অ্যাক্ট ওয়ান গেল, এরপরে অ্যাক্ট টু কি, অ্যাক্ট টুর সামারি হচ্ছে ফস্টাস সাইন্স দ্য কন্ট্রাক্ট, অ্যাক্ট টুতে এসে কন্ট্রাক্ট সাইন করে ফেলছে উইথ লুসিফার ইউজিং, হ্যাঁ
অ্যাক্ট ওয়ানে হয় নাই টাকা। এখানে অ্যাক্ট আর সিনের মধ্যে পার্থক্য আছে। আমি আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম প্রথমে। এখানে এই হুম হুম সিন ওয়ানের মধ্যে আমি একটু প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম, পরে একটু ভালোভাবে খেয়াল করে দেখি না, এই ড্রামার হচ্ছে অ্যাক্ট হচ্ছে 5টা এই ড্রামার, আর সিন হচ্ছে 20টা, 20টা সিন। আমরা মাত্র দুইটা একটা সিন পড়ছি, সিন ছিল আরো 19টা। আরো 19টা সিন পড়া লাগতো। আর হচ্ছে মোট অ্যাক্ট হচ্ছে 5টা। ওকে। আমার জানা নাই, কারো জানা থাকলে বললো, তবে আমি এখন যেহেতু এটা বলছো তাইলে আমরা একটু একটার সিনের মধ্যে পার্থক্য দেখে আসি। অ্যাক্ট ভার্সেস সিন ইন প্লেস নাকি? হুম 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 হুম। আচ্ছা, এখানে এই যে এটা দিছে, ডেফিনিশনটা আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। ডেফিনিশন, অ্যাক্টের ডেফিনিশন কি? এ মেজর ডিভিশন অফ প্লে ইউজুয়ালি কনসিস্টিং অফ মাল্টিপল সিনস। মানে হচ্ছে একটা অ্যাক্টের ভিতরে বিভিন্ন সিন থাকবে, মানে বিভিন্ন সিনের সমন্বয়ে একটা অ্যাক্ট গঠিত। আর হচ্ছে সিনটা কি? এ স্মলার ডিভিশন উইদিন অ্যান অ্যাক্ট, মানে একটা অ্যাক্টের ভিতরে যেগুলা স্মলার ডিভিশন করে, মানে একটা অ্যাক্টকে যে বিভিন্ন ডিভিশনে ভাগ করা হয়, এগুলাকে এক একটাকে সিন বলে। শেষ। এর বেশি আমাদের আশা করি পড়ার দরকার নেই, কারণ এগুলা ইরিলেভেন্ট। মানে হচ্ছে সোজা কথা, অ্যাক্টের ভিতরে সিন থাকে, অনেকগুলা সিন মিলে অ্যাক্ট গঠিত হয়। ওকে। তো অ্যাক্ট টু সামার। হুম। ওকে। পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপিসোড টাইপের উপর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই তো, আমার কাছে তো এরকমই মনে হইতেছে। ওকে। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্ট টুর সামারি। Foster signs the contract with Lucifer using his own blood, but his blood momentarily congeals, as if his body resists damnation. আচ্ছা, অ্যাক্ট ওয়ান পর্যন্ত সে হচ্ছে মেফিস্টোফেলিসকে ডাকছে, তারপর হচ্ছে এখানে অনেক কথাবার্তা আসছে। তো অ্যাক্ট টুতে সে ডাইরেক্ট সরাসরি লুসিফারের সাথে ওই কন্ট্রাক্ট সাইন করে ফেলছে। তো সাইন করার আগ মুহূর্তে, মানে সাইনটা কি দিয়ে করছে, তার হচ্ছে ব্লাড দিয়ে, তার রক্ত দিয়ে সে লিখছে একটা, মানে একটা কি বলে, একটা সমঝোতা পত্র সাইন করছে। তো যখনই সে এটা করতে যাবে, হুম, কন্ট্রাক্ট, তো যখন সাইন করতে গেছে সে দেখতেছে যে তার শরীরে ব্লাড সব ইয়ে হয়ে যেতেছে, কনজিল হয়ে যেতেছে, মানে হচ্ছে ঠান্ডা হয়ে যেতেছে, ঠান্ডা হয়ে গেছে। সে মানে সে আগাইতে পারতেছে না, লিখতে পারতেছে না। তো সে তখন মেফিস্টোফেলিসকে বলতেছে, আমার তো, আমি, আমার পুরো শরীর দেখি ঠান্ডা হয়ে গেছে, আমার রক্ত দেখি, তুমি যে আমাকে বললে যে আমার রক্ত দিয়ে লিখতে, আমার রক্ত তো ইয়ে জমে গেছে, তো কি করব? তো মেফিস্টোফেলিস একটা আগুনের মতো কিছু একটা নিয়ে আসছে, তো ওইটা দিয়ে তাপ দেওয়াতে তার শরীরের রক্তগুলা আবার হচ্ছে প্রবাহিত হওয়া শুরু করছে। পরে সে সাইন করে ফেলছে। He experiences doubts, but Mephistopheles distracts him with illusion and material pleasures. আচ্ছা, সে যখন একদম, অনেক সময় হয় না যে আমরা যখন কোনো পাপ কাজ করতে যাই বা হচ্ছে মানে ওটার একদম
ক্রান্ত একদম মানে শুরু করতে যাব ওই সময় আমাদের মধ্যে একটা সাম কাইন্ড অফ মোরালিটি জায়গা উঠে বা হচ্ছে গডের কথা মনে পড়ে, এটা থেকে ফিরে আসার একটা প্রবণতা থাকে। তো একদম ওই শেষ পর্যায়ে যখন সে এত কিছু দেখতেছে তার মধ্যে একটা আবার মানে এগুলা না করার প্রতি একটা আসতেছে, আর হচ্ছে এগুলোর প্রতি একটা ডাউট আসতেছে। সে মানে সামহাও এটা এসকেপ করার যখনই চেষ্টা করতেছে তখনই কি করছে, মেফিস্টোফেলিস তারে ডিস্ট্রাক্ট করছে, অর্থাৎ আহ, তার এইসব চিন্তা ভাবনা থেকে বিরত রাখার জন্য সে বিভিন্ন ড্যান্স করছে। মেফিস্টোফেলিস ডান্স করে তারে বিভিন্ন ভাবে প্লেজার দেওয়ার চেষ্টা করছে, এবং হচ্ছে এই যে গডের চিন্তা ভাবনা বা এগুলা সাইন করলে কি হবে না হবে এগুলার চিন্তা ভাবনা থেকে তাকে খানিকক্ষণের জন্য দূরে রাখছে ম্যাটেরিয়াল প্লেজার টেজার দিয়ে। আহ, ফলে কি হয়েছে, আলটিমেটলি সে সাইন করছে আর কি। লুসিফার প্রেজেন্টস দ্য সেভেন ডেডলি সিনস, entering Faustus and confirming his fate. তো লুসিফার সেভেন ডেডলি সিনস এটাকে প্রেজেন্ট করছে, যেটা ফস্টাসের যে ফেট, অর্থাৎ তার যে অবিসম্ভাবী পরিণতি, তার যে দুর্ভাগ্যে যে অপেক্ষা করতেছে, এই জিনিসটা সেভেন ডেডলি সিনসের মাধ্যমে ফস্টাসরে প্রেজেন্ট করছে। আচ্ছা, আমরা সেভেন ডেডলি সিনস কি এগুলো আমরা পড়ে আসি, একটু দেখে আসি। আশা করি আমরা জানি সবাই, তারপরেও আমার কাছে মনে হয়েছে আমি একটু দেখি কি সেভেন ডেডলি সিন জিনিসটা কি। সেভেন ডেডলি সিনস, সেভেন ডেডলি সিনস হচ্ছে সাতটা মারাত্মক কি বলে মারাত্মক অপরাধ বা হচ্ছে খারাপ গুণ। এই যে এখানে আছে দেখো, প্রাইড, গ্রিড, লাস্ট, এনভি, গ্লাটনি, রথ, স্লথ। প্রাইড মানে কি আমরা জানি যে হচ্ছে খুবই অহংকারী, খুবই মানে এই জিনিসটা আমরা ফস্টাসের মধ্যে পাই, অহংকার স্বাভাবিক। এরপরে গ্রিড অর্থাৎ লোভ, এই যে ক্ষমতা, লোভ লালসা, তারপর হচ্ছে এত ওয়েলথ, এগুলোর প্রতি গ্রিড। তারপর লাস্ট মানে হচ্ছে এখানে কামুকতা, এটাও আমরা পাই কিন্তু ইয়ার মধ্যে, ফোস্টাসের মধ্যে। এনভি অর্থাৎ হচ্ছে যে এনভি মানে কি বলে, ঈর্ষা, ঈর্ষাও পাই। গ্লাটনি অর্থাৎ যে মানে গ্লাটনি হচ্ছে মানে ভরপুর ভরপুর খাওয়া বা হচ্ছে পেট পূর্তি টাইপের, এগুলোও পাই অবশ্যই। রাথ মানে হচ্ছে খুবই অ্যাঙ্গার বা হচ্ছে খুবই রাগান্বিত, এই জিনিসটাও আমরা ফস্টেসের মধ্যে পাই। স্লথ অর্থাৎ আলসেমি। তো মানে হচ্ছে এখানে সেভেন ডেডলি সিনস রে সিনসের মাধ্যমে, সেভেন ডেডলি সিনসের মাধ্যমে লুসিফার যে ফস্টাসরে এন্টারটেইন দিছে, মানে এই সাতটা গুণাবলীর মাধ্যমে তারা এন্টারটেইন করছে। এই যেহেতু ফস্টাস তার সাথে ডিল করছে, তারে তো প্লেজার দেওয়া লাগবে। প্লেজারের জন্যই তো সে কি, পাওয়ার বা প্লেজারের জন্যই তো সে হচ্ছে লুসিফারের কাছে তার নিজের সোল বিক্রি করে দিছে। তার মানে তো তাকে তো কিছু একটা দেওয়া লাগবে বা কিছু ইয়ে করা লাগবে, এই কারণে তারে সেভেন ডেডলি সিনস দিয়ে সাহায্য করছে। এবং হচ্ছে তার কনফার্ম, তার যে ফেট, তার যে ভাগ্যের যে নির্মম পরিহাস, এটা হচ্ছে কনফার্ম করছে। এরপর হচ্ছে এক্সপ্লানেশন, এটার এক্সপ্লানেশনটা কি, দ্য কনজিনিং দ্য কনজিলিং অফ ব্লাড সিম্বলাইজেস ফস্টাসের সোল রেজিস্টিং ড্যামিনেশন, অর্থাৎ যে একদম শেষ মুহূর্তে এসে যে তার ব্লাড গুলো জমে যাইতেছে, এরা কি সিম্বলাইজ করে, যে সিম্বলাইজ করে যে ফস্টাসের যে সোল ভিতরের সোলটা রেজিস্ট করতেছে কিসের বিরুদ্ধে, ড্যামিনেশনের বিরুদ্ধে। অর্থাৎ মানে আছে না, সে অভিশপ্ত হতে যাইতেছে এটার বিরুদ্ধে অটোমেটিক্যালি মানে ঐশ্বরিকভাবে হেভেনলি একটা রেজিস্ট্যান্স চলে আসে সোলের। তো এটা ব্লাড যে কনজিলিং হইতেছে, এটা দ্বারা এটা ইন্ডিকেট করে আর কি। অনেক সময় দেখা যায় যে আমরা আমরা চাইতেছি এই কাজটা করি, এই খারাপ কাজটা করি, কিন্তু সামহাও দেখা যায় কোনো কারণে এই খারাপ কাজ থেকে রেজিস্ট হয়ে যায়। তো এই জিনিসটা দ্বারা এটা মিন করা হয়েছে। এরপরে হচ্ছে his doubts suggest that he still has a chance to repent,
but he chooses self-indulgence over salvation. তো এই যে সাইন করার একটু আগে আমরা পড়লাম যে সাইন করার আগে কি প্রথমে তো তার ব্লাড কনজিল হয়ে গেছে, তারপর হচ্ছে সে একটু ডাউট করছে, সে বলতেছে যে এগুলা আসলে করা ঠিক হতেছে কিনা, বা হচ্ছে আমি কি রিপেন্ট করবো কিনা। তো এই ডাউটটা সাজেস্ট করে যে তার রিপেন্টের একটা চান্স ছিল, তার এখনো রিপেন্ট করা অর্থাৎ গডের দিকে ফিরে আসার তবা করার একটা চান্স আছে। কিন্তু সে হচ্ছে তবা হচ্ছে মানে সালভেশন অর্থাৎ পরকালীন মুক্তির থেকেও সে হচ্ছে ইহকালীন যে দুই দুই দিনের যে প্লেজার এগুলাকে প্রাধান্য দিছে। এরপর এর ফলে কি হয়েছে, সে তার যে সেলফ ইন্ডালজেন্সকে প্রাধান্য দিছে এবং হচ্ছে যথারীতি তার যে ফেইট হয়েছে সেটাই হয়েছে। এরপরে হচ্ছে দ্য সেভেন ডেডলি সিনস শো হাউ ফস্টাস ইজ বিং ডিসিভড বাই এমটি প্লেজার। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে সেভেন ডেডলি সিন যে আমরা পড়ছিলাম যে কতগুলা খারাপ গুণ আছে, এগুলো কিন্তু আমাদের সবার মধ্যেই কিন্তু কম বেশি আছে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে মাফ করুক। খুবই খুবই ভয়াবহ জঘন্য জঘন্য গুণ এগুলা: প্রাইড, গ্রিড, লাস্ট, এনভি, গ্লাটনি, রাথ, স্লথ। তো এগুলার মাধ্যমে বুঝাইছে যে ফস্টাস এই যে এইসব গুণের মাধ্যমে, এসব প্লেজারের মাধ্যমে, এসব জিনিসের প্লেজারের মাধ্যমে বুধ হয়ে আছে, বুধ ডিসিভড হয়ে গেছে অর্থাৎ মিসগাইডেড হয়ে গেছে এসব প্লেজারের মাধ্যমে। আমরা যখন গাইডেন্সের থেকেও প্লেজারকে প্রাধান্য দিব, পরকালীন মুক্তি থেকেও আমরা ইহকালীন কিছু কিছু দিনের দুই দিনের প্রাধান্য প্লেজারকে প্রাধান্য দিব, তখনই এই জিনিসটা হয়। তো এই সেভেন ডেডলি সিনস দ্বারা ফস্টাসের এই ডিসিভ বা ডিসেপশনটাকেই বোঝানো হয়েছে। এরপরে অ্যাক্ট থ্রি। অ্যাক্ট থ্রি সামারি কি? ফস্টাস ট্রাভেলস দ্য ওয়ার্ল্ড। এই যে অ্যাক্ট থ্রিতে সে হচ্ছে, অ্যাক্ট টু পর্যন্ত সে একটু মানে দ্বিধান্বিত ছিল বা হচ্ছে একদম প্রথম স্টেজে ছিল। অ্যাক্ট থ্রিতে মানে সে হচ্ছে একদম খুবই ভায়োলেন্ট একটা ক্যারেক্টারের মতো হয়ে যায়। সে প্রথমে একটু মানে ডাউট ছিল, অনেক সময় এরকম কিন্তু হয়, আমরা খেয়াল করব কোনো যদি খারাপ কাজ করি, কোনো খারাপ কাজ যদি প্রথমে শুরু করি, প্রথম প্রথম একটু ইতস্ততা লাগে, প্রথম প্রথম একটু মনে হয় যে আমি এই যে কাজটা করতেছি এটা কি ঠিক হইতেছি কিনা, বা এটা কিন্তু মোরালি রং, নিজের মধ্যে একটা অনুতপ্ততা আসে। কিন্তু দীর্ঘ সময় যদি কেউ গুনাহ মধ্যে বা হচ্ছে খারাপ কাজের মধ্যে জড়িত থাকে, তার আত্মাটা, তার সোলটা অটোমেটিক্যালি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা মোহর মেরা দেয়। তো এই জিনিসটাই হয়েছে, সে আস্তে প্রথম দিকে একটু তার ইতস্ততা লাগলো, আস্তে আস্তে সে মানে তার ট্রিক্স গুলা, ম্যাজিক্যাল ট্রিক্স গুলা আস্তে ব্যবহার করে বিভিন্ন কিছু করতে চাইছে। তো ফস্টাসের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং জিনিস যে সে যখন ব্ল্যাক ম্যাজিক শিখবে বা হচ্ছে যখন এই পাওয়ারটা পাইছে, পাওয়ার আগে সে বলছে যে সে হচ্ছে এটা করবে ওটা করবে, সে হচ্ছে পুরো পৃথিবীকে শাসন করবে, সে হচ্ছে আহ, তার জার্মানির যে ম্যাপটাই চেঞ্জ করে দিবে। জার্মানির পাশ, তার হচ্ছে শহর উইটেনবার্গের পাশে দিয়ে যে একটা নদী ছিল, ওই নদীটাকে এমনভাবে প্রবাহমান করবে যাতে ওই নদীটা তার শহরটাকে চারদিক দিয়ে বেষ্টন করে রাখে। তারপর হচ্ছে তার জার্মানির চারপাশে হচ্ছে দেয়াল দিয়ে দিবে, কত কিছু করবে, তার কত অ্যাম্বিশিয়াস কথাবার্তা। এবং সে বলছে যে স্পেনের সাথে আফ্রিকার মিলাই দেওয়া হচ্ছে ইউরোপের সাথে মিলাই দিবে, অর্থাৎ আফ্রিকারে পুরো ইউরোপের সাথে মিলাই দিবে। এইসব কথাবার্তা, অ্যাম্বিশিয়াস কথাবার্তা সে বলছে। কিন্তু দেখা গেল সে যখন পাওয়ার পাইছে, মানে এইটা কিন্তু হয় অনেক সময়, মানে মানুষ পাওয়ার পাওয়ার আগে, ক্ষমতা যাওয়ার আগে মানে বলে এটা করব এটা করব এটা করব, কিন্তু পাওয়ার পেয়ে গেলে অর্থাৎ অবিসম্ভাবী পাওয়ার পাওয়ার পেয়ে গেলে, অর্থাৎ যে যেটার যোগ্য না সেটা থেকেও মানে বেশি পাওয়ার পেয়ে গেলে, মানে সে চিন্তা করতে পারে না বা সে মানে ভাবতে পারে না সে কি করবে এই পাওয়ারতে, কি করবে না করবে, মানে তার ব্রেইন আউট হয়ে যায়, কেমনে ইউজ করা যায়, কেমনে ইউজ করা যায়। তো আমাদের ফস্টাসের ক্ষেত্রে এরকম হয়েছে, প্রথমে এত অ্যাম্বিশিয়াস কথাবার্তা বলছে, এত কিছু করবে, কিন্তু দিন শেষে দেখা গেছে সে যখন পাওয়ার পাইছে, সে জাস্ট
ওই সাধারণ মানুষের উপর ট্রিক্স খাটানির দিকে মনোযোগ দিছে। নিজের বিভিন্ন এম্পায়ারে যেত মেফিস্টোফেলিসের সাথে ইনভিজিবল হইয়া, এবং হচ্ছে বিভিন্ন রাজাদেরকে বিভিন্ন ট্রিক্স দেখাইতো। তারপর হচ্ছে মৃত মানুষ, এই যে হেলেন টেলেন বা এদেরকে এনে ইলিউশনের মাধ্যমে দেখাইতো, মানে জাস্ট ট্রিক্স করতো। এই হাসি তামাশায় সে কাটাই দিত এগুলো। তুই ম্যাজিক শিখছিস ভালো কথা, তুই এটলিস্ট যে অ্যাম্বিশন ইয়ে করছিস ওইটা কর, কামাখাই ইয়ে করছে আর কি। তো অ্যাক্ট থ্রিতে কি সামারি? ফস্টাস ট্রাভেলস দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী ট্রাভেল করছে ওই মেফিস্টোফেলিসের সাথে, বিভিন্ন জায়গায় গিয়া আহ, অনেক শয়তানি করছে, আহ, অনেকের ঝামেলা করছে, অনেকের সম্পদ চুরি করে নিছে, ঘোড়া চুরি করছে, ইয়ে করছে। ইউজিং ম্যাজিক টু পারফর্ম চিপ ট্রিক্স, অর্থাৎ ছোটখাটো ওই দুষ্টামি বা চিপ ট্রিক্স, মানুষের উপর ট্রিক্স খাটানো, এগুলাতে সে বেশি মনোযোগ দিছে। এগুলা পারফর্ম করছে বেশি। হি ইনভিজিবলি মক্স দ্য পোপ, শোয়িং অ্যান্টি ক্যাথলিক সেন্টিমেন্টস। সে মেফিস্টোফেলিসের সাথে ইনভিজিবল হয়ে একটা চার্চে গেছে, রোমে সম্ভবত, রোমের। তারপর পোপের সাথে অনেক দুষ্টামি করছে, যেহেতু সে ইনভিজিবল। দেখা গেছে পোপে খাবার খাইতে চাইছে, কিন্তু সে কাড়ে নিছে। তো পোপে বলতেছে কে কাড়ে নিল, কে কাড়ে নিল, দেখা যায় না। তারপর বিভিন্ন কথাবার্তা পোপের বলছে, বিভিন্ন অনেক হেনস্থা করছে। তো এটার মাধ্যমে পোপের তার যে অ্যান্টি ক্যাথলিক সেন্টিমেন্ট এটা প্রকাশ পাইছে। এবং হচ্ছে শুধুমাত্র সে অ্যান্টি ক্যাথলিকই না, সে হচ্ছে অ্যান্টি রিলিজিয়াসও। তো এই জিনিসগুলো কিন্তু ফুটে উঠছে। এক্সপ্লেনেশন জিনিসটা কি? Instead of seeking wisdom, Faustus wastes his power on pranks and tricks. সে প্রথমে বলছিল যে এই আহ, জাদুবিদ্যা, এই কালো জাদুর মাধ্যমে সে অনেক নলেজ অর্জন করবে, পুরো পৃথিবীর যে মিস্ট্রি আছে এগুলা এগুলা সে উদ্ঘাটন করবে। কিন্তু দেখা গেলো দিন শেষে সে কি, এই পাওয়ার পাওয়ার পরে সে বিভিন্ন মানুষের উপর প্র্যাঙ্ক করা শুরু করছে, মানুষের ট্রিক্স করা শুরু করছে, এই সব ছোটখাটো বাচ্চামি বয়স জিনিসপত্র তা সে করে করে বেড়াইছে, পুরো 24 বছর খাইছে এমনে। This shows the futility of his deal. He gained power, but he does nothing great with it. তো এটা দ্বারা বোঝানো হয়েছে যে মানুষের যে ডিলের বা হচ্ছে মন মানসিকতার যে একটা চেঞ্জেবিলিটি, ফিউটিলিটি, এটা, এবং হচ্ছে সে এত কিছু পাওয়ার এত ক্ষমতা পাওয়ার পরেও সে কিছুই করেনি, উল্লেখযোগ্য কিছুই করেনি এই পাওয়ার দিয়ে, শুধু শুধু এই পাওয়ারটা ওয়েস্ট করছে। এরপর আমরা অ্যাক্ট 4-এ চলে যাই। Faustus, summary: Faustus impresses rulers with his magic, but continues using his powers for entertainment. তো অ্যাক্ট 4-এ হচ্ছে বিভিন্ন এম্পায়ার, রাজাদের কাছে যায়, রাজাদের কাছে গিয়ে বিভিন্ন ম্যাজিক পারফর্ম করে জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস। সে মানে এখানে ফার্স্ট বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ সময়ই এই ড্রামার বা এই ট্র্যাজেডির ফস্টাস একটা কমিক্যাল ক্যারেক্টার হিসেবে আমার কাছে মনে হয়েছে, বা একটা মানে ক্লাউন হিসেবে তার নিজের পরিচয় করে দিয়েছেন। বিভিন্ন জাস্ট এন্টারটেনমেন্ট বা মজা হাসি তামাশা এগুলো করে বেড়াইছে। পরে বুঝছে একদম শেষে গিয়ে, যখন একদম তার 24 বছর শেষ হইতে আর কিছুদিন বাকি, বা হচ্ছে 1 ঘন্টা বাকি, 2 ঘন্টা বাকি, তখন আস্তে আস্তে তার মধ্যে হুশ আসতেছে, রিয়েলাইজেশন আসছে, পরে কিন্তু তার ডাউনফল হয়েছে। তারপর হি প্লেস এ প্র্যাঙ্ক অন এ নাইট, গিভিং হিম হর্নস অন দ্য হেড অ্যাজ এ সাইন অফ হিউমিলিয়েশন। তো সে একটা এম্পায়ারের কাছে গেছিল, একটা সম্রাটের কাছে গেছিল। তো সম্রাটের ওইখানে সম্রাটের সাথে কথাবার্তা বলতেছে। সম্রাট তো তার দেখে খুবই ইমপ্রেসড, টাস্কি খেয়েছে তার বিভিন্ন ম্যাজিক দেখে, তার ইলিউশন দেখে। তো একটা নাইট ছিল, একটা যোদ্ধা ছিল ওই এম্পায়ারের ওইখানে, সে তার পাত্তা দিতেছে না এই ইয়ারে ফস্টাসে। তো ফস্টাসে তার রিভেঞ্জ নেওয়ার জন্য তারে কি করছে, তার মাথার মধ্যে 2টা শিং উঠাই দিছে। নাইটের মাথায় শিং উঠাই দিছে একটা রিভেঞ্জ স্বরূপ। এবং
হুম। জিনিসটা আসলে মানে প্রথমে মানে নাইটটা, এটা কত হিউমিলিয়েশনের একটা জিনিস। নাইটটা প্রথমে তারে বলছে দেখ এগুলা ব্ল্যাক, এগুলা ম্যাজিক ট্যাজিক, এগুলা ফেক, এগুলো সব ইয়া। যখন তার মাথায় শিং উঠছে, সে তো বেদিশে হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার শিং উঠে গেছে, আমি কি করবো কি করবো। পরে তার ফস্টাসের কাছে অনেক হাত জোর পা জোর করে, তারপর হচ্ছে অনেক ইয়া করে, তারপর হচ্ছে সম্ভবত ইয়া করছে। কি একটা অবস্থা, শিং উঠে গেছে। তার এত সুন্দর পাওয়ার, সে অন্যখানে কাজে লাগাতে পারতো। আচ্ছা যাই হোক, এত কুফুরি কালামি দিন শেষে। এরপরে হচ্ছে ফস্টাস Faustus's body begins to decay, signing that his time is running out. এই তো অ্যাক্ট 4 এর শেষের দিকে কি হয়েছে, ফস্টাসের যে বডি আস্তে আস্তে ধ্বংস হওয়া শুরু হয়েছে, ক্ষয় হওয়া শুরু হয়েছে। এবং এটা দ্বারা ইন্ডিকেট করা হয় যে এটা এটা সিগন্যাল দিছে যে তার কিন্তু সময় হয়ে যাচ্ছে, ডাক দিয়াছেন দয়াল আমারে, আস্তে আস্তে তার সময় রানিং আউট হইতেছে। এক্সপ্লেনেশন: Faustus wastes his potential, using his magic for petty revenge instead of greatness. তো এই যে তার যে একটা ক্ষমতা, একটা পটেনশিয়াল, যাই হোক, খারাপ খারাপ কিছু করার মাধ্যমে হোক আর ভালো কিছু করার মাধ্যমে হোক, তার তো একটা পটেনশিয়াল ছিল, ক্ষমতা ছিল। এই ক্ষমতাটারে সে গ্রেট কিছুতে কাজে না লাগে, সে যে পেটি ছোটখাটো রিভেঞ্জ মানুষের উপর নেওয়া, যেমন হচ্ছে একটু আগে বললাম যে নাইটের মাথায় আহ, আহ, শিং তুলে দেওয়া, বা হচ্ছে আরো বিভিন্ন ট্রিক্স করছে, এগুলা, এসব হাসি খেল তামাশা দিয়ে সে হচ্ছে তার ক্ষমতাগুলো ওয়েস্ট করছে। এরপর হচ্ছে হিজ ডিকেইং বডি ফোরশ্যাডোজ হিজ অ্যাপ্রোচিং ডুম। অর্থাৎ এই যে এই সময় যে তার বডিটা আস্তে আস্তে ডিকে হইতেছে, ধ্বংসপ্রাপ্ত হইতেছে, এটা দ্বারা ইন্ডিকেট করে বা ফোরশ্যাডো করে ভবিষ্যৎ, মানে একটা ইন্ডিকেট দেয় যে তার হচ্ছে যে ডুম, অর্থাৎ যে ধ্বংস, কি বলে জানি তার এক্সাক্ট বাংলা ভুলে গেছি। ডুম 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 মানে মুভি চলে আসছে। ডুম মানে ডাউনফল বা ডিস্ট্রাকশন, বা হচ্ছে নিয়তি মানে সর্বনাশ আর কি। তার যে সর্বনাশ হয়েছে, তার যে অ্যাপ্রোচিং মানে হচ্ছে ভবিষ্যৎ যে সর্বনাশ আসতেছে তার, এই জিনিসটা ইন্ডিকেট করে। তার ডিকেইং বডি, অর্থাৎ তার বডিটা যে আস্তে আস্তে ডিকে হইতেছে, এটা অ্যাপ্রোচ করে যে তার অ্যাপ্রোচিং, ইন্ডিকেট করে তার অ্যাপ্রোচিং ডুম। হিজ আনউইলিংনেস টু রিপেন্ট রিইনফোর্সেস হিজ মোরাল ব্লাইন্ডনেস। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সে মানুষ মানুষ হচ্ছে যখন সারা জীবন পাপ কাজে লিপ্ত থাকে, খুব কম মানুষই আছে যে শেষ বয়সে এসে আবার রিপেন্ট করে। পাপ কাজ করতে 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 এমন পর্যায়ে চলে যায় মানুষের হার্ট, মানুষের হৃদয়, মানুষের কল্প, এর উপর কালো দাগ পড়তে পড়তে এমন স্তর পড়ে যায় যে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়। সে আর মানে রিপেন্ট করতে চায় না, বা তার মানে একদম পার্মানেন্টলি সে ইয়ে হয়ে যায়, মিসগাইডেড হয়ে যায়। তো আমাদের ফস্টাসের ক্ষেত্রে এরকম হয়েছে, সে দেখতেছে তার ডুম, বা হচ্ছে মানে ভাগ্যের নির্মম পরিহাস এটা আসতেছে, সে বুঝতে পারছে সবকিছু, কিন্তু তারপরেও সে রিপেন্ট করে নাই, বা হচ্ছে তবা করে নাই, ফিরে আসে নাই, গডের কাছে মাফ চায় নাই। হিজ আনউইলিংনেস টু রিপেন্ট এনফোর্সেস হিজ মোরাল ব্লাইন্ডনেস, অর্থাৎ তার মোরালিটি যে কি পরিমাণ লস হয়েছে এই 24 বছরে, শয়তানের কাছে আত্মা বিক্রি করে দেওয়ার পর। তো এই জিনিসটাই বুঝাইছে যে তার মানে মোরাল কি কারণে সে রিপেন্ট করতে পারতেছে না। অ্যাক্ট 5 মানে শেষ একটা, একদম শেষ একটা এসে পড়ছে আমরা। এখানে সামারিটা কি: As his final hour approaches, Faustus is terrified and begs for more time.
তো তখন মানে যখন আস্তে আস্তে ঘড়ি কাটাতে একদম একদম শেষ ঘন্টায় তার, অর্থাৎ 24 বছরের বাকি আর 1 ঘন্টা, ওই সময় সে মানে মানে বেদিশা হয়ে গেছে সে সে টেরিফাইড হয়ে গেছে, খুবই মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যে এখন মানে সে শয়তানের কাছে আরো টাইম চাইতেছে, যে আমারে আরো টাইম দাও, আরো টাইম দাও, মানে হচ্ছে 24 বছর হয়ে গেলে সে শয়তানে তার সোলটা নিয়ে যাবে, আত্মাটা নিয়ে যাবে আর কি। তো সেই শয়তানের কাছে ব্যাক করতেছে বা প্রার্থনা করতেছে যে আমারে আরো টাইম দাও, আমারে আরো মানে এনজয় করতে চাই। এরপর হচ্ছে he desperately tries to repent but it is too late. সে হচ্ছে খুবই একদম শেষ পর্যায়ে খুব রিপেন্ট করতে চেয়েছে, খুবই মানে ডেসপারেটলি রিপেন্ট করতে চেয়েছে, কিন্তু এটা খুবই লেট হয়ে গেছে। যেমন হচ্ছে যে ফেরাউন, ফেরাউন কিন্তু ইমান কিন্তু আনছিল একদম শেষ পর্যায়ে, যখন সে ডুবে গেছে, তখন তো যখন সে মালাকুল মাউত দেখে দেখে যেতেছে, মানে সবকিছু মানে গায়েবের যত কিছু এগুলা দেখতেছে, তখন ইমান আনছে, কিন্তু তখন কিন্তু ইমানের দরজা বন্ধ বা রিপেন্টের দরজা বন্ধ। তো একদম শেষ পর্যায়ে আমাদের ফার্স্ট আছে এরকম ট্রাই করছে, কিন্তু ইট ইজ টু লেট, সময় থাকতে সময়ের মূল্য দিছে না। Demons drag him to hell and the chorus delivers a moral lesson. তো যেহেতু ডেমেনদের বা হচ্ছে শয়তানদের আস্তানা কই হেলে, তো তার আত্মাও শয়তানরা হেলে নিয়ে গেছে, এবং একদম শেষে কোরাস একটা মোরাল লেসন সবার সামনে, অডিয়েন্সের সামনে পেশ করছে, কিছু কথাবার্তা বলছে। তো এটার এক্সপ্লেনেশন কি? Faustus realizes his mistake, but his repentance is too late. একদম শেষ পর্যায়ে সে তার মিস্টেক বুঝতে পারছে, কিন্তু এটা খুবই লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। His final despair emphasizes the tragedy wasted potential. তার যে শেষ মুহূর্তের যে হতাশা, এটা ইন্ডিকেট করে যে মানুষের যে পটেনশিয়াল, ক্ষমতা বা তার যে একটা দক্ষতা, এই জিনিসটাকে সে যে ওয়েস্টেড করলে যে কি হয়, এটা ট্র্যাজেডিটা কি, ডাউনফলটা কিভাবে হয়, এই জিনিসটা বোঝানো হয়েছে, দেখানো হয়েছে। The chorus warns that ambition without morality leads to destruction. এই যে এটা খুব ভালো লাগছে, এই কোডটা, এটা কপি করি, যে আচ্ছা পরে করতেছি। The chorus warns that ambition without morality leads to destruction. তো আমাদের অ্যাম্বিশন থাকা ভালো, কোনো সমস্যা নেই, অ্যাম্বিশন ভালো জিনিস, আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে, আমরা বড় হয়ে এটা হবো, ওটা হবো, এটা করতে চাই, এটা করতে চাই, তবে আমাদের অ্যাম্বিশনের সাথে আমাদের মোরালিটি, নীতি নৈতিকতা থাকতে হবে, ধর্মবৃত্তি থাকতে হবে। এটা যদি না থাকে, তাহলে আমরা যতই বড় মানুষ হই না কেন, বড় হয়ে, যেমন হচ্ছে আমরা সমাজের কিন্তু অহরহ দেখতেছি কত বড় বড় মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হচ্ছে সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার, তারা কিন্তু একাডেমিক লাইফে সফল, তারা হচ্ছে খুবই অ্যাম্বিশন তাদের কিন্তু সফল হয়েছে, কিন্তু দেখা গেছে তাদের অ্যাম্বিশন ঠিক আছে, কিন্তু মোরালিটি ঠিক নেই, নীতি নৈতিকতা ঠিক নেই। এই কারণে হচ্ছে সমাজের দুর্নীতি, টাকা পাচার, কত ধরনের সমস্যা, আইন শৃঙ্খলার অবনতি, দেশের স্বৈরাচারীর একটা প্রাদুর্ভাব, এই সব কিছু কিন্তু এই মোরালিটি না থাকার কারণে হয়েছে। তো এখানে বলতেছে যে মোরাল অ্যাম্বিশন উইদাউট মোরালিটি লিডস টু ডিস্ট্রাকশন। আমাদের অ্যাম্বিশনও থাকা দরকার, কিন্তু আমাদের ওই অ্যাম্বিশনটা যাতে আমাদের মোরালিটি দ্বারা গাইডেড হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। ওকে, এটা কপি হইতেছে না। তো এতটুকু আশা করি আমরা বুঝছি, আমরা তো সামারি আগে থেকেই জানতাম। তো এখানে জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট সামারি আমরা নিজের মতো করে পড়ে দেখবো। এখানে হচ্ছে কিছু অ্যানালাইসিস, কি থিমস অ্যান্ড অ্যানালাইসিস ফর এক্সামস, এক্সামে আসার মতো কিছু পয়েন্টগুলো এখানে আলোচনা করা হয়েছে। এরপর আমরা কোশ্চেন, আমরা যদি আচ্ছা এটা পড়ি। দ্য ডেঞ্জার্স অফ ওভার রিচিং অ্যাম্বিশন, পরীক্ষায় মানে কি টাইপের প্রশ্ন আসতে পারে এখানে দিছে আর কি পয়েন্ট আকারে। ফস্টার্স রিপ্রেজেন্টস রেনেসান্স হিউম্যানিজম সিকিং লিমিটলেস পাওয়ার, এই বিষয়ে আসতে পারে।
অর্থাৎ তার রেনেসান্সের হিউম্যানিজম সম্পর্কে, এবং হচ্ছে লিমিটলেস পাওয়ার, যে পাওয়ার আকাঙ্ক্ষা, লিমিটলেস ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষা, এই জিনিসটা সম্পর্কে লিখতে হইতে পারে। অথবা লিখতে হইতে পারে যে হিজ হিব্রিস অর্থাৎ এক্সেসিভ প্রাইড, তার যে মানে প্রচুর অহংকারী মনোভাব, এটা কিন্তু আমরা দেখতে পাই। ওই যে সে সব সাবজেক্ট পারে, সব কিছু পারে, আর কিছু ভালো লাগে না, যে এই যে একটা মনোভাব, এই জিনিসটা। এবং হচ্ছে এটার যে কনসিকুয়েন্স, এটার যে পরিণতি, পরিণাম, এটা সম্পর্কে লিখতে হইতে পারে, বা এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে লাইক ইকারুস হি ফ্লাইজ টু হাই অ্যান্ড ফলস। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে যে ব্যাখ্যা করো যে ইকারুসের মতো সে অনেক উপরে উঠে গেছে, অনেক হাইয়ে সে উঠছে, তো এবং পরবর্তীতে সে হচ্ছে তার ফল হয়েছে, বা হচ্ছে তার দুর্ভাগ্য হয়েছে, এই জিনিসটা ব্যাখ্যা করো ইকারুসের মতো। অথবা বা 2 নম্বর পয়েন্ট আসতে পারে হচ্ছে দ্য কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ ভালো জিনিস এবং খারাপ জিনিসের মধ্যে যে একটা কনফ্লিক্ট, এই জিনিসটা সম্পর্কে কোশ্চেন আসতে পারে। যেমন হচ্ছে দ্য গুড এঞ্জেল অ্যান্ড ইভিল এঞ্জেল symbolizes Faustus's moral struggle, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে despite multiple chances to repent he chooses damnation, কি কারণে সে এতবার তার হচ্ছে রিপেন্ট পাওয়ার একটা সুযোগ থাকার পরেও সে হচ্ছে অভিশপ্ত জীবন ডেমনেশন চুজ করছে, এই রিলেটেড আসতে পারে। অথবা আসতে পারে দ্য ইলিউশন অফ পাওয়ার, Faustus thinks he is very powerful but he is controlled by Mephistopheles, মানে হচ্ছে সে মনে করছে সে খুবই ক্ষমতাবান, কিন্তু আসলে সে ক্ষমতাবান না, সে কন্ট্রোল হয়েছে ম্যাফিস্টোফেলিস থেকে। তো এই জিনিসটা হয়তো ব্যাখ্যা করতে পারে, আসতে পারে। অথবা হচ্ছে হিজ ম্যাজিক ইজ ইউজলেস অ্যাজ হি অনলি পারফর্মস ট্রিক্স অ্যান্ড প্র্যাঙ্কস, এই রিলেটেড আসতে পারে যে সে ম্যাজিক করছে ভালো কথা, কিছুই তো করে না, সে কোনো গ্রেট কিছু তো করে না, জাস্ট ইউজলেস ম্যাজিক, সে জাস্ট মানুষের উপর প্র্যাঙ্ক এবং ট্রিক্স খাটানোর জন্য ইউজ করছে। তো এই জিনিসটা কেন, এই জিনিসটা রিলেটেড আসতে পারে কোশ্চেন্স। আরেকটা কোশ্চেন আরো হচ্ছে যে ফ্রি উইল ভার্সেস ফেট, অর্থাৎ ভাগ্য বনাম যে গডের যে আমাদের ফ্রি উইল দিছে, এটা রিলেটেড প্রশ্ন আসতে পারে। ওই যে ইডিপাসের মতো, যে সাম ক্রিটিক্স আর্কিউ দ্যাট ফস্টাস ওয়াজ প্রিডেস্টাইনড ফর ড্যামনেশন, কেউ কেউ বলে হচ্ছে যে এটা আসলে ড্যামনেশন অর্থাৎ অভিশপ্ত, যে বা হচ্ছে হেল, জাহান নামে যাওয়া তার হচ্ছে ভাগ্যেই লেখা ছিল, প্রিডেস্টিনেশন। তো এই জিনিসটা ব্যাখ্যা করতে বলতে পারে। অথবা আরো আরো কেউ others believe that he had free will and chose to sin, তার ফ্রি উইল ছিল, তার কর্মের স্বাধীনতা দিছে গড, কিন্তু সে গুনাহ করার পথটাই বেছে নিছে, এটা ব্যাখ্যা করতে বলতে পারে। অথবা his many chances to repent suggest that he could have been saved, তো এই রিলেটেড প্রশ্ন আসতে পারে যে তার প্রচুর চান্স ছিল রিপেন্ট করার, কিন্তু সে রিপেন্ট করে নাই, সেভ করে নাই। এরপরে হচ্ছে রিলিজিয়াস ক্রিটিসিজম অ্যান্ড স্কেপটিসিজম। মার্লো কোয়েশ্চেন্স ক্রিশ্চিয়ান ডক্ট্রিন অফ সালভেশন অ্যান্ড ড্যামনেশন, অর্থাৎ ওই যে আমরা যে পড়ছিলাম যে ফস্টাস সব সাবজেক্টকে এক্সক্লুড করে সবার শেষে কিন্তু ডিভিনিটি রাখছিল, যে ডিভিনিটি পড়বো। কিন্তু যখন সে একটা বাইবেলের উক্তি কোট করছে, যে বাইবেলই বলছে যে যে সিন করবে বা হচ্ছে যেই মানুষটা গুনাহ করবে, গুনার অবিসম্ভাবী পরিণতি হচ্ছে মৃত্যু। আবার বাইবেলের অন্য জায়গায় বলছে যে প্রত্যেক মানুষই গুনাহগার, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। কেউ যদি বলে আমি গুনাহগার না, তাহলে সে নিজেকে নিজেই ডিসিভ করতেছে, এটা মিথ্যা কথা বলতেছে। এই যে একটা কন্ট্রাডিক্টরি, মানে ফস্টাসের মতে যে একটা খ্রিস্টান ডক্ট্রিনের যে একটা সালভেশন এবং ড্যামনেশন যে কোশ্চেন, এই জিনিসটা ব্যাখ্যা করতে দিতে পারে। অথবা হয়তো বা স্টোরি সাজেস্ট ইভেন গ্রেট ম্যান ক্যান ফল ইনটু সিন, অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসতে পারে যে অনেক গ্রেট ম্যানও কিন্তু গুনাতে বা সিনে জড়িয়ে পড়তে পারে, মানে জাস্ট বড় বড় জ্ঞানী হলেই যে সে ভালো মানুষ বা হচ্ছে গুনাহ করতে পারবে না, এমন না।
অনেক গ্রেট মানুষও গুনাহ পড়ে যেতে পারে, এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। আর একদম শেষে এগুলো হচ্ছে কিছু কোটেশনস, এগুলা তো আর কিছু নেই এখানে, এই পিডিএফ এগুলাই, একটা পিডিএফ এ জাস্ট কোশ্চেন আনসার আছে। তো আগামী দিনের আগামী দিনের একটা হোমওয়ার্ক দিতে চাইতেছি আমি সবাইরে, ইনক্লুডিং মি, আমি সহ। অবশ্যই আমি সহ আর কি, এটা আমরা সবাই করব, গ্রুপে জানাই দিও সবাইরে। সেটা হচ্ছে আমরা যে সামারি পড়লাম আজকে, বা হচ্ছে বিভিন্ন কোশ্চেন আছে, আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে আমরা সবাই নিজের মতো করে, রিমেম্বার নিজের মতো করে নিজের ভাষায় পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন রিসার্চ করে ডক্টর ফস্টাসের সামারি নিজে নিজে লিখে নিয়ে আসবো এবং হচ্ছে গ্রুপে শেয়ার করব। রিমেম্বার পয়েন্টগুলো দেখো, নিজের ভাষায়। আমরা আমাদের বইয়ের ভাষা বা চ্যাট জিপিটি সাহায্য নিতে পারি, কিন্তু হুবহু যাতে ওইটা না লিখি, একটু নিজের মতো করে চেষ্টা করব নিজের ভাষায় পয়েন্ট বাই পয়েন্ট, এবং হচ্ছে ইন্টারনেট বা বিভিন্ন কিছু সাহায্য নিয়ে একটু কোটেশন দিয়ে চেষ্টা করে, কোটেশন সহ আমরা একটা খুব সুন্দর একটা সামারি প্রত্যেকে লিখবো এবং হচ্ছে গ্রুপে জমা দেবে। ওকে। 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 ভালো। তাইলে মানে আমি রোজার আগে তাহলে আমরা একদম এটা কমপ্লিট করে দিই, মানে প্রশ্ন সহ একটা পুরোটা কমপ্লিট করে দিই, তাই তো? যাতে আর রোজার পরে না ধরা লাগে। আচ্ছা, এই যে এখানে আমি এক নাম্বার, এখানে কিন্তু মোটামুটি কোটেশন সহ আছে একদম, আমাদের গাইড না কিনলেও কিন্তু হয়ে যায় কিন্তু। এখানে খুব সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট কোটেশন সহ, গাইডের থেকেও খুব সুন্দরভাবে দেওয়া আছে পয়েন্ট বাই পয়েন্ট। তো আমরা তো 7 জন আছি, 7 জনের তো 7 জনই ক্লাস করার নাই আজকে, তাহলে কি সবাই কি হোমওয়ার্ক দিল? আহারে বেচারা, এখন আমারে, আমি আসলে সরি আসলে, মানুষ আমাকে রিকোয়েস্ট করলে আমি ফালাইতে পারি না, আমারে অনেক মানে ইয়া বলছিল যে একটু ঢুকা, আমি তো পড়াশোনার অবস্থা খারাপ, তো এই কারণে আমি তারে ঢুকাইলাম, আর এখন সে এই অবস্থা শুরু করছে। আচ্ছা যাই হোক, হোমওয়ার্কটা দেই আমি, এটা আমি গ্রুপে শেয়ার করি, আজ কোশ্চেন পিডিএফ 1 নাম্বারটাই থাক। পিডিএফ 1 নাম্বারে কয়টা প্রশ্ন আছে একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6, 6টা কোশ্চেন আছে। 6টা কোশ্চেন না, প্রথমটা হচ্ছে, আমরা প্রশ্নগুলো একটু দেখি তারপর নিজের মতো করে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে যে ডিসকাস দ্য থিম অফ সিন, রেডেমশন অ্যান্ড ড্যামনেশন অফ ডক্টর ফস্টাস, এটা একটা। একটা হচ্ছে হাউ ডাজ ডক্টর ফস্টাস রিফ্লেক্ট দ্য রেনেসান্স স্পিরিট, অর্থাৎ রেনেসান্স স্পিরিটটা কিভাবে রিপ্রেজেন্ট করে ডক্টর ফস্টাস বা রিফ্লেক্ট করে, এটা একটা। একটা হচ্ছে ডিসকাস দ্য রোল অফ মেফিস্টোফেলিস ইন ডক্টর ফস্টাস, এটা একটা। অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ ডক্টর ফস্টাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো, এটা একটা, মানে ডক্টর ফস্টাস যে একটা ট্র্যাজিক হিরো, এটা অ্যানালাইজ করতে বলছে। তারপর হচ্ছে ডিসকাস দ্য রোল অফ মেফিস্টোফেলিস ইন ডক্টর ফস্টাস, এটা রিপিট হয়েছে, এটা 3 নম্বরেও আছে, এটা রিপিট করে ফেলছি ভুলে ভুলে। এরপর হচ্ছে হাউ ডাজ মার্লো ইউজ কমিক সিনস ইন ডক্টর ফস্টাস, অর্থাৎ ডক্টর ফস্টাসের যে কমিক সিন আছে, হাস্যরসাত্মক কিছু সিন আছে, এগুলো কিভাবে রিফ্লেক্ট করছে। তো এখন কে কোনটা নিতা? প্রথমটা? প্রথমটা তো অনেক বড়। ওকে, তাহলে তুমি নিলা প্রথমটা। ওকে।
হুম। ওকে। ওকে, 2 নাম্বারটা। উম, ডক্টর, 2 নাম্বারটা আমি নেই নাকি? নাকি কে নিব? কেউ কি নিতে চাও 2 নাম্বারটা? আচ্ছা, তুমি 3 নাম্বারটা নাও। এই যে ডিসকাস দ্য রোল অফ ভেজিটেবলস। ওকে। ওকে, আর পরে হচ্ছে সাদিয়া হচ্ছে এনালাই 4 নাম্বারটা আর কি, ট্র্যাজিক হিরো। ডক্টর ফোস্টাস এজ এ ট্র্যাজিক হিরো। এখানে কোটেশন সহ দেয়া আছে পয়েন্ট বাই পয়েন্ট। আমরা ট্রাই করি যে যার যেই কোশ্চেনটাই আমরা পড়বো কোটেশন সহ একটু মুখস্থ করার চেষ্টা করি আমরা। আর প্রশ্ন মুখস্থ করার দরকার নেই, আমরা প্রশ্ন মুখস্থ করার ভুলেও চেষ্টা করবো না, আমরা পয়েন্ট বাই পয়েন্ট খুব বোঝার চেষ্টা করবো। মুখস্থ করবো শুধু আমরা ইয়াগুলা, কোটেশন গুলা। আর এরপরে হচ্ছে 5 নাম্বারটা তো রিপিট হয়েছে। 6 নাম্বারটা হচ্ছে হাউ ডাজ মার্লো ইউজ কমিক্সিন, এটা কারে দেওয়া যায়? হুম, হুম, রাইট। 4 নাম্বারটা কোনটা? 4 নাম্বারটা হচ্ছে ট্র্যাজিক হিরো নাকি? ওকে, তাহলে সাদিয়া 3 নাম্বারটা। আহ, প্রশ্ন পড়লে আমরা কিন্তু বুঝবো, যদিও আমরা কাহিনী নাও জানি, প্রশ্ন পড়লে তো মোটামুটি আইডিয়া করা যাবে। প্রশ্ন পড়লে আইডিয়া করা যাবে আশা করি। জি। কে স্যার? ওকে। আর আমার একটা জিনিস খুবই মানে খারাপ লাগে, গ্রুপে এতগুলা মানুষ কিন্তু নাই কেউ। এটা খুবই দুঃখজনক। প্রথম প্রথম আল্লাহ, কিছু বলার নেই। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট। আমার হোমওয়ার্কটা কি ছিল আমি ভুলে গেছি তো। 1 নাম্বারটা তো রুকিয়া। হ্যাঁ, রেনেসান্স। আচ্ছা, 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 আমার 2 নাম্বারটা আমার, 3 নাম্বারটা হচ্ছে সাদিয়ার, 4 নাম্বার। ওকে, ওকে, ওকে। ওকে, ভালো থাকে সবাই। ওকে, সালাম আলাইকুম।